এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা ব্লাউজ সেলাই করবো, একদম একটা মেশিনের দ্বারাই কিভাবে আমরা ফিনিশিং এর সঙ্গে ব্লাউজ করতে পারবো। আর A to Z দেখিয়েছি আমি এই ব্লাউজের একদম সেলাই থেকে শুরু করে কিভাবে তোমরা পটি লাগাবে, কিভাবে তোমরা ফিটিংস দেবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আর যারা যারা ব্লাউজ প্রথম থেকে শিখতে চেয়েছো অনেকেই কমেন্ট করে বলেছো দিদি ভাই আমরা ব্লাউজটা শিখতে চাই। এর আগে কিন্তু অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে যেখানে কিন্তু ব্লাউজ রিলেটেড অনেক কিছু দেওয়া আছে, যেমন কিভাবে তোমরা পুট ভাঙতে হবে, কিভাবে বডি থেকে মাপ নিতে হবে, কিভাবে কাটিং করতে হবে, সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা আছে। প্লিজ সেই ভিডিওগুলো আগে দেখে নেবে। অনেকের কাছে কিন্তু দুটো তিনটে মেশিন থাকে না, যেমন ওভারলক মেশিন, আলাদা আলাদা অনেক রকমের মেশিন কিন্তু থাকে না, একটাই মেশিন থাকে আমাদের কাছে। তো সেই একটা মেশিন দিয়ে কিভাবে আমরা ফিনিশিং এর সঙ্গে আমরা একটা ব্লাউজ কমপ্লিট করতে পারবো সেই ভিডিওটাই আজকে কিন্তু তুলে ধরবো। তো এই হচ্ছে দেখো একটা সুন্দর একটা ব্লাউজ, বম্বে কাট ব্লাউজ, কতটা সুন্দর এসেছে দেখো ব্লাউজটা। তো এখানে আয়রন করতে হবে এই যে ব্লাউজ। তো দেখতে পাচ্ছ এই যে বম্বে কাট ব্লাউজ, এটাতে সেলাইও কিন্তু অনেক কিছু টিপস থাকে যেগুলো তোমরা ফলো করলে ব্লাউজের ফিনিশিং কিন্তু খুবই ভালো আসবে। তো অবশ্যই এই টিপসগুলো ফলো করবে, আমি যেরকম যেরকম বলি, কাটিংয়ের সময় যেগুলো বলেছি সেগুলো ফলো করবে এবং সেলাইয়ের সময় যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। তাহলে দেখবে ব্লাউজ কিন্তু পারফেক্ট ফিনিশিংয়ের সঙ্গে আসবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু 38 সাইজের একটা ব্লাউজ, বুঝতেই পারছো কতটা বড়। তো খুবই ফিনিশিংয়ের সঙ্গে দেখতেই পাচ্ছ ব্লাউজটা এসেছে। তো চলো এই যে ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা পুরো সেলাই করা আমরা দেখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে একটা কথা তোমাদের বলে দেব, সেটা হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাও, অনেক কিছু আমি টিপস এবং খুব সহজ সরলভাবে তোমাদের সেলাই শেখানোর চেষ্টা করি। তাই প্লিজ একটু সাপোর্ট করবে, এগুলো যতটা পারবে তোমরা শেয়ার করবে যাতে সবাই দেখতে পায়। তো এইটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগের দিন রাত্রেই অনেকগুলো ব্লাউজ পিস এখানে আমি কাটিং করে রেখেছি, কারণ এইগুলো অনেক দিন হয়েছে দিয়েছে, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু আমার আর করার সময় হচ্ছে না। তো আমি একসাথে সমস্ত কিছু কাটিং করে ফেলেছি। তো চলো একটা তারই মধ্যে তোমাদের সেলাই করে দেখাবো। তো এরই মধ্যে তোমাদের একটা সেলাই করে দেখাবো, কিন্তু সেলাইটার মধ্যেও কিন্তু অনেক কিছু টিপস থাকে যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে দেখবে ব্লাউজ কিন্তু পারফেক্ট হবে। তো এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা। তো প্রথমে দেখো আমাদের একদম কাটিংয়ে যে ছোটো পার্টটা, টেকিং পার্টটা, সেই পার্টটাতে দেখো লাইলিন এবং আমাদের মেন কাপড় সেটাকে রেখে দিলাম। তো এই যে পার্টটাতে কিন্তু একদিকে দেখবে একটু চওড়া বেশি থাকে আর একদিকে কিন্তু চওড়া কম থাকে। তো যে দিকটাতে চওড়া কম থাকে সেই দিকটাতে কিন্তু দুটো পার্টকে মুখোমুখি রাখতে হবে। এভাবে রেখে দেখো একদম মিডিল বরাবর এখানে ভাঁজ করে নিলাম। তারপরে একদম ওপর থেকে 1/2 ইঞ্চি রেখে তারপরে আমরা কিন্তু এই যে টেকিংটা 1 ইঞ্চির, সেই টেকিংটা কিন্তু দিয়ে নিচ্ছি। অলরেডি আগে একটা কিন্তু আমি করে রেখেছি, এরপরে দ্বিতীয় পার্টটা করে নিয়েছি। এবার এইভাবে দেখে নেবে কি দুটো পার্ট এরকম মুখোমুখি আছে কিনা। এবার দেখো কাপড় কিন্তু অনেক সময় ছোট বড় হয়, মানে লাইলিনের ওপরে কাটিং করি তো মেন কাপড় ছোট বড় হয়। তো সেইগুলোকে না সমান করে কাটিং অবশ্যই করে নেবে। আর একটু একটু ছোট বড় হলে তো ভয় পাওয়ার কিছু নেই, এটা কাপড় যখন তখন অটোমেটিক বেড়ে যায়, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এবার দেখো ওপরে যে আমাদের যেই খাপের যেই পার্টটা, তো সেটাকেও দেখো আমরা এখানে, যেহেতু আমি ব্লাউজ সবসময় আন্ডারগ্রাউন্ড করি আর আমি বলি একটা মেশিন দিয়ে তোমরা ফিনিশিংয়ের সঙ্গে ব্লাউজ করতে পারবে। তো এখানে দেখো নিচের দিকে আমরা লাইলিনটা রাখলাম, মিডিলে কিন্তু আমাদের যে টেকিং দিলাম সেই পার্টটা রাখলাম, তার উপরে আমাদের যে মেন কাপড়টা সেটা রাখলাম, মানে এই মিডিলে ওটা থাকার কারণে এবার দেখো এইভাবে আমরা সেলাই করে নিলে এটা কিন্তু অটোমেটিক আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, যেখানে আমাদের কিন্তু ওভারলক করার কোনো প্রয়োজন হবে না এইভাবে তোমরা যদি করো। আমি জানি তোমরা অনেকেই জানো এরকমভাবে, কিন্তু যারা আমার নতুন বন্ধুরা আছো বা নতুন সেলাই শিখছো তারা হয়তো জানবে না, তার জন্য আমি বলে দিচ্ছি, কারণ আমি সমস্ত ব্লাউজই কিন্তু আন্ডারগ্রাউন্ড করেই সেলাই করি। তো দেখো এইভাবে আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। আর কতটা খাপটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে। আর যেহেতু 38 সাইজ, ছাতিটা একটু হেভি আছে, তাই খাপটার অংশটাও কিন্তু অনেকটাই বেশি। তো এভাবে দেখো এবার এসপার্টটা আমরা লাগিয়ে নেব। তো এসপার্টটাও সেম একই রকম খাপের, যে এসপার্টের যেই লাইনিংটা সেটাও নিচে রেখেছি, তারপরে আমাদের খাপটা রেখেছি, তারপরে আবার আমাদের মেন কাপড়, মেন যে কাপড়টা সেটা কিন্তু রেখেছি। তারপরে এবার মিডিলে রেখে রেখে কিন্তু এটাকে আমাদের সেলাই করতে হবে। অবশ্যই আন্ডারগ্রাউন্ড সেলাই যখন, তখন অবশ্যই তোমরা কি করবে, ডবল করে সেলাই দেবে প্রতিটা পার্টের। আমি তোমাদের কোনো রকম কাট না করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ।
আমি যেরকমভাবে সেলাই করি সেই জিনিসটাই আমি তুলে ধরেছি। এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি যেরকমভাবে দেখাই, আমি যেরকমভাবে সেলাই করি ঠিক সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার এখানে 2-1টা কাট দিয়ে দেবে, তাহলে কি হবে, এটা ঘোরানে খুব সুবিধা হবে। এবার মানে এটাতে খুব ইজি হয়ে যায়, খুব ফিনিশিংয়ের সঙ্গে আসে। দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়ে গেছে আন্ডারগাউন। এবার দেখো ছোট সাইডে যে এক টুকরো কাপড় বেঁচে গেছিলো সেটাও কিন্তু আমি কাট করে পরিষ্কার করে নিলাম। তো এরকম ছোট বড় আসতেই পারে, তো তাতে কোনো অসুবিধা নেই। এবার দেখো নিচের যে বেল্টটা সেটাও সেম একই প্রসেসে কিন্তু আমরা লাগিয়ে নেব। এবার যারা ওভারলক করবে ভাবছো বা যাদের ওভারলক মেশিন আছে তারা চাইলে কিন্তু এটা নর্মালি ব্লাউজ যেমন করে সেরকমভাবেও করতে পারো। তো আমার যেহেতু এটা অভ্যাস হয়ে গেছে করে করে, তাই আমার এটাই বেশি ইজি মনে হয়, তাই আমি এইভাবেই করে নিই। তোমাদের যদি ওভারলক মেশিন থাকে তাহলে তোমরা কিন্তু নর্মালি যেমন সেলাই করে সেরকমভাবেও করতে পারো। তো এখানে দেখো স্পারটা নিয়ে নিলাম। এখানে যে আমাদের কাপড়টা আছে এটা কিন্তু খুব বাজে একটা কাপড়, মানে খুব প্রবলেম হচ্ছিল কাজ করতে। একদম কি দেখতেই পাচ্ছ কুচকে কুচকে যাওয়ার মতন ব্যাপার হচ্ছিল। তো যাই হোক পরে সেটাকে আমরা ম্যানেজ করেছি আয়রন করে। তো ব্লাউজ করতে গেলে দেখো সবসময় আয়রন করে করে করা উচিত, তাহলে ব্লাউজের ফিনিশিংটা খুব ভালো আসে। তো দেখো আমাদের এখানে আয়রন করে সমস্তটাকেই সুন্দর করে দেখো সেট করে নিয়েছি। যতটা ভালো পারবে আয়রন করবে, আমি জাস্ট হালকা করে একটু বসিয়ে নিয়েছি। দেখো দুই সাইডের একই রকম দুটো পার্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি, এইভাবে দেখে নেবে। এবার আমাদের কিন্তু দেখে নিতে হবে কি এখানে ছোট বড় কোনো রকম আছে কি না। তো এখানে দেখো আমাদের ছোট বড় নেই, এখানে খাপটাও দেখো কতটা সুন্দরভাবে হয়েছে। যদি ছোট বড় থাকে তাহলে অবশ্যই সেটাকে সেট করে নেবে। এবার আমাকে তোমাদের মনে হলো কি তোমাদের একবার পাইপিং লাগানোটাও দেখিয়ে দিই, কিন্তু কাস্টমার আমাকে পাইপিং দেয়নি, তো আমি পাইপিংটা তোমাদের লাগানো দেখাবো, কিন্তু তারপরে আমি সেটাকে আবার খুলে নেব। ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, যদিও আমি হয়তো দিয়েছি কোনো একটা ভিডিওতে, আমার মনে পড়ছে না। তো এখানে আন্ডারগাউন লাইলিন লাগাবো, পাইপিং লাগাবো। তো পাইপিংটাকে দেখো মেন কাপড়ের ওপরে রেখে দিয়েছি, রেখে দিয়ে একদম পাইপিংয়ের ধারে ধারে সেলাই করব। আর প্রথমে দেখতে পেলে কি আমরা যে সিঙ্গেল চাপ আছে সেটাকে লাগিয়ে নিলাম। তো অবশ্যই তোমরা সিঙ্গেল চাপ লাগিয়ে নেবে, ডবল চাপে কিন্তু পাইপিং লাগানো ভালো হয় না। তো এখানে দেখো সিঙ্গেল চাপে পুরো রাউন্ডটাকে সেলাই করে নিলাম। এবার এর ওপরে আমরা লাইলিনটাকে দেব, লাইলিনটাকে দিয়ে তার ওপর থেকে কিন্তু আমরা সেলাই করব। যেখানে আমরা একদম সেলাই করেছি ঠিক সেই সেলাইয়ের ওপরেই সেলাইটা হবে। এইভাবে সেলাই করে নিলেই কিন্তু ব্লাউজ এই যে পাইপিং সেটা কিন্তু আন্ডারগাউন হয়ে যাবে। দেখো যত বেশি একটু পরিশ্রম করবে দেখবে ব্লাউজের ফিনিশিং কিন্তু তত ভালো আসবে। এবার অনেক সময় হয় কি নিজেদের জিনিসগুলো ছোটোখাটো ফল্ট যেগুলো হয়, ভুল যেগুলো হয়, সেগুলোকে আমরা কি করি, সেগুলোকে আমরা ঠিক করি না। তার কারণেই কিন্তু ব্লাউজটা খারাপ হয়ে যায়। ছোটো ছোটো পয়েন্টের জন্য কিন্তু ব্লাউজ খারাপ হয়ে যায়। তো আমি সবসময় বলবো একদম ক্লিন করার চেষ্টা করবে, আর সবসময় আয়রন ব্যবহার করবে, তাতে করে কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো আসে। তো ওইখানে দেখো ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এখানে ডবল চাপ দিয়ে দিতে পারো, আমি এখানে ডবল চাপই দেব। তবে এখানে আয়রন করে সেট করতে হবে। দেখতেই পাচ্ছ কাপড়টা কীরকম যেন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ যখনই আমি সেলাই করছি। তো যাই হোক কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে দেখো আমাদের আন্ডারগাউন তো তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমরা কিন্তু নর্মালি পিঠে যে এটা উল্টে নিয়েছি, লাইলিনটাকে উল্টে নিয়ে কিন্তু করেছি আমি। তো যাই হোক পিঠটাকে কমপ্লিট করে নিয়েছি, মানে পিছন পার্টটা আমরা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনের পার্টে দেখো আমরা এখানে প্রথমে দেখো আমাদের যে ডান পার্টের ব্লাউজে যে ডান পার্টটা সেটাতে কিন্তু আমরা শুধুমাত্র লাইলিনের পটি লাগিয়েছি। লাইলিনের পটির চওড়াটা ওই 3 ইঞ্চি মতো। প্রথমে ডবল ভাঁজ করলাম 3 ইঞ্চি কাপড়টাকে, তারপরে হাফ ইঞ্চি সেলাই করলাম সোজা দিকে, তারপরে এটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে এটাকে আবার সেলাই করে দিলাম। এটা হয়ে গেল আমাদের ডান দিকের যে পার্টটা সেটার। এবার এখানে দেখো কোনাকুনিভাবে একটা পটি কেটে নেব, সেটা হচ্ছে গলাতে যে এই যে শেপটা আছে সেই শেপটার উপরে দেব। তো তোমরা এইভাবে সেলাই করবে, আমি তো এইভাবে করি আর খুব ভালো হয় ফিনিশিং। তোমাদের কেমন হচ্ছে অবশ্যই জানাবে। ভিডিওগুলো যদি তোমরা প্রতিটা ভিডিও ফলো করো তাহলে তোমাদেরও কিন্তু হাতের কাজ খুবই ভালো আসবে, খুবই ফিনিশিংয়ের সঙ্গে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানেও হাফ ইঞ্চি ধরে ধরে প্রথমে আগে সেলাই করে নিতে হবে, তারপরে এখানে ছোট ছোট কাট দিয়ে দিতে হবে।
এরপর ছোট ছোট কাট দেওয়ার পরে এটাকে দেখো আমরা এটাকে ভাঁজ করে নেব এভাবে। তার উপর থেকে আমরা লাইলিনের ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, একদম ধারে ধারে দিয়ে নেবে চাপ সেলাই। তারপরে এটাকে হেম করারই চেষ্টা করবে। আর যদি পাইপিং লাগাও তাহলে তো হেম করার প্রয়োজন নেই, তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পটি লাগাই আর এখানে কিন্তু হেম সেলাই করি। তো এই হলো দেখো একটা পার্ট কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। আর ভেতরটা দেখো, এটা হচ্ছে পুরো আন্ডারগ্রাউন্ড, দেখতে পাচ্ছ কোনো রকম সেলাই মার্জিন কিন্তু দেখা যাচ্ছে না। আর আমি সব ব্লাউজই কিন্তু এরকমভাবেই করি। তো এইভাবে আমরা তখন এটাতে করে নেবো। এবার দেখো আমাদের যে বাঁদিকে যে পার্টটা, সেটাতে আমরা চওড়া পটি লাগাবো, মিনিমাম 5 ইঞ্চি চওড়া। আর লম্বাটা একটু বেশি রাখবে, পটি যেখানে আমরা লাগাবো সেখান থেকে একটু বেশি রাখবে, পরে আমরা কাটিং করে দেবো। তো দেখো প্রথমে মেন কাপড়টা দিয়েছি, তার উপরে লাইলিন দিয়েছি। এবার এটাকে দেখো ডবল ভাঁজ করে নিলাম। তারপরে ওপর থেকে আমরা দেখো উল্টো দিকে কিন্তু আমরা যে পার্টটাতে বসিয়েছি দেখো সেটা কিন্তু উল্টো করে রেখেছি। আর যেই পটিটা লাগাচ্ছি সেটা কিন্তু প্রথমে আগে ডবল ভাঁজ করলাম আর উল্টো দিক থেকেই কিন্তু বসাচ্ছি। এবার দেখো এটাকে, এবার আমি পার্টটাকে দেখো আমাদের যে এটা আছে এবার সোজা করে নিলাম। তারপরে দেখো আমাদের যে মার্জিনটা হলো সেলাইয়ের, সেই মার্জিনটাকে শুধু কভার করলাম, মানে ঢেকে নিলাম। তারপরে ওপর থেকে জাস্ট সেলাই করে দেবো। তাহলে দেখবে আমাদের যে হুকের ঘর হবে, এই যে চওড়া পটি এটাতে কিন্তু আমাদের হুকের ঘর হয়। আর এই হুকের ঘরের জায়গাটা কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় ছিঁড়ে যায়। তার জন্য এখানে কিন্তু চেষ্টা করবে একটু মজবুত করে করার। তাই আমি এখানে কিন্তু ডবল দিয়েছি। আর এটা কিন্তু 4 ভাঁজে হয়ে গেছে। আর এখন এটা খুবই শক্ত হয়ে গেছে, এটা আর কোনো সময়ের জন্য ছিঁড়ে যাবে না। তো দেখো বাকি যে এক্সট্রা ছিল সেটাকে আমরা কাট করে দিলাম। আবার যেমন সামনের পার্টটাতে আগের পার্টটাতে যেমনভাবে লাগিয়েছিলাম পটি, সেরকমভাবে এটাতেও লাগিয়ে নিয়েছি। তো দেখো দুটো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাক পার্টটা তো আমরা রেডি করে নিয়েছি। এখানে আমি পুরো উল্টে নিয়েছি, এখানে কোনো রকম পটি দিইনি। এবার এটাকেও আমরা দেখো আন্ডারগ্রাউন্ড সেলাই করব। তো দেখো এটাকে আমরা কিভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই করছি। তো আমাদের যে ব্যাক পার্টটা আছে মানে পিছন পার্টটা, সেটাকে দেখো এইভাবে আমরা লাইলিনটাকে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে দেখো যে দিকটা লাইলিনের দিক আছে মানে মেন কাপড় আছে, সেই দিকটাতে দেখো আমাদের যেই সামনের পার্টটা সেটাকে বসিয়ে নিলাম। তারপরে যে লাইলিনটা খুলে রেখেছি সেটাকে দেখো ওই যে আমাদের সামনের পার্টের ওপরে আমরা কিন্তু এটাকে সেট করে নিলাম। দুটোর মিডিলে কিন্তু আমাদের সামনের পার্টটা কিন্তু বসানো আছে। এবার এর ওপর থেকে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তাহলে কি হবে, পুরো শোল্ডারটা কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এটাতে কি হবে, তোমাদের যেটা বলেছিলাম কি একটা মেশিনে কিন্তু তোমরা ফিনিশিংয়ের সঙ্গে একটা ব্লাউজ করতে পারো। তো এই সব ছোটো ছোটো টিপসগুলো এরকমভাবে তোমরা যদি কাজ করো তাহলে দেখবে তোমাদের কিন্তু আলাদা করে ওভারলক মেশিন না লাগলেও কিন্তু হয়ে যাবে। দেখতে পেলে কত সুন্দরভাবে আমাদের কিন্তু এটা লক হয়ে গেছে, কোনো রকম মার্জিন দেখা যাচ্ছে না। তো এবার চলো আমাদের এবার হাতাটা লাগাতে হবে। তো এখানে দেখো আমি হাতাটা কাটিং করে রেখেছি। এই যে কাটিংয়ের ভিডিওটা অবশ্যই কালকে আগে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে যারা কাটিং জানো না। তো দেখো আমাদের মেন কাপড়টাকে সোজা করে রেখেছি, তারপরে এবার লাইলিনটা দিয়েছি। লাইলিনটা দেওয়ার পরে দেখো 1/2 ইঞ্চি বা 2 সুত ধরে এটাকে সেলাই করে নেবে একদম বরাবর পাড়ের দিকটাতে। একটা সেলাই দেবো এখানে। তারপরে এটাকে দেখো এইভাবে খুলে নেব। এবার আমাদের যে মার্জিনটা হলো সেই মার্জিনটা কিন্তু লাইলিনের দিকে দিয়ে তার উপর থেকে একটা করে চাপ সেলাই দিতে হবে। এভাবে চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এটা একদম ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু বসে যাবে। এবার এটাকে পুরোটাকে ভাঁজ করে নিতে হবে। নর্মালি আমরা কি করে থাকি, তার উপরে 1/2 ইঞ্চি ছেড়েই কিন্তু সেলাই করি, কিন্তু এটা করবো না আমরা। দেখো পাড়টা যেখানে আছে সেখানেই করব। যেহেতু এটা গোল্ডেন কালার বুঝতেই পারছো, পাড়ের ওপরে যদি ব্ল্যাক কালারের সুতো দিয়ে সেলাই করা হয় তাহলে কিন্তু একদম বাজে লাগবে। তাই দেখো একদম ঠিক পাড়ের একদম কিনারায় কিনারায় আমি সেলাই করলাম। তাতে করে এটা খুব সুন্দর ফিনিশিংও হবে এবং এটা পাড়টাও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলো ট্রাই করবে। তো দেখো আমাদের হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা হাতাটা লাগিয়ে নেব। মিডিলে একটা কাট দিয়ে নিয়েছি। আর আমি যখন কাটিং করি তখনই কিন্তু তালপাটটা কাটিং করি, মানে আমি যখন সেলাই করি তখন কাটিংটা করি। আর অনেকে আছে কি তোমরা অনেকেই করো যে, বা আমিও করি মাঝে মাঝে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি কি যখন আমি সেলাই করব তখনই তালপাটটা দেব। অনেক সময় হয় কি ভুল হয়ে যায়, সামনের দিকটা পেছনে হয়ে যায়, পেছনের দিকটা সামনে। তো ওই কারণে আমি যখন হাতাটা লাগাই ঠিক সেই সময় তালপাটটা কেটে নিই। তো এখানে যেহেতু ডিপ নেক আছে তাই হালকা করে একটু তালপাট দিয়ে নিলাম। এবার দেখো এইভাবে সেলাই করে নিলাম। মিডিল থেকে আমি সেলাই করি, একদম যে পুট লাইনটা আছে সেখান থেকে কিন্তু সেলাই করা স্টার্ট করলাম। আবার দেখো ব্যাক করে কিন্তু আবার সেলাইটা করে নিচ্ছি, ডবল সেলাই দিয়ে নেব অবশ্যই। এটা কিন্তু আমি এখানে আন্ডারগ্রাউন্ড করছি না, তোমরা এটাও চাইলে আন্ডারগ্রাউন্ড করা যায়। অনেক রকম উপায় আমি এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি। এটাকেও যদি তোমরা ওভারলক করতে চাও বা পুরো আন্ডারগ্রাউন্ড করতে চাও, এরকম ভিডিও কিন্তু আমি অলরেডি অনেকটা দিয়েছি, তোমরা ওখানে দেখে নিতে পারো।
তো নর্মালি কিন্তু আমরা যখন প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা ব্লাউজ করি সব সময়, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা লক খুব কম করি। তো চাইলে এই ধারে ধারে একটা করে সেলাই দিয়ে দিবে, তাহলে সুতোটা বেরিয়ে যাওয়ার প্রবলেমটা কিন্তু থাকবে না। তো দেখো আমাদের হাতাটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার পর থেকে যদি এখানে তোমরা সুন্দর করে আয়রন করে দাও, তাহলে দেখবে এই জায়গাটা কিন্তু ফিনিশিং চলে আসবে। তো এরকমভাবে কিন্তু আর একটা হাতাও আমাদের লাগিয়ে নিতে হবে। তো দেখো দুটো হাতা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। এবার ব্যাক পার্টটাকে দেখো একদম বরাবর ভাঁজ করে নেবে, ভাঁজ করে একটা মিডিল দাগ দিয়ে নেবে। ফিটিংস দেওয়াটা দেখাচ্ছি, তো দেখে নাও এভাবে মিডিলে বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এবার সামনের পার্ট এবং পিছন পার্টে দেখবে অনেক সময় অনেক ছোট বড় চলে আসে, তো সেটাকে দেখো আমাদের যে চওড়া পটিটা আছে সেটা কিন্তু দাগের এই পাশে দিলাম। এবার দেখো এটাকে আমরা এর ওপরে বসিয়ে নিলাম একদম মিডিল বরাবর। এবার এটাকে পিন দিয়ে আটকে নেব। সোজা দিকেই আমি করছি, যেহেতু আমি সাইডটা আন্ডার কাউন্ট করবো তার জন্য। এবার দেখো আমাদের যে হাতার যে মার্জিনটা সেটা কিন্তু ওপর দিকে সবসময় রাখবে, আর এই হাতার যে এটা মিডিলটা যেন একদম পারফেক্ট হয়। কম বেশি হলে কিন্তু ওখানেই আমাদের ঠিক করতে হবে। তো আমার তো একদম ঠিক আছে, তোমাদের যাদের ছোট বড় হয়ে যায় তো ওই জায়গাটাতে কিন্তু আমাদের ঠিক করতে হবে, আগেই টেনে নেবে না। অনেক সময় হয় ছোট বড় হলেও সেটাকে তোমরা টেনে নিয়ে নিচের দিকে চলে যাও, তাতে করে আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে। তো দেখো এখানে আমরা কিন্তু হালকা করে এটাকে সেলাই করে নিচ্ছি, একদম 2 সুত বা হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেব। তাহলে কি হবে, সামনের পার্টটা আর পিছন পার্টটা সমান হয়ে যাবে। আমরা অনেক সময় কি করি, বেল্টের কাপড় বেশি রেখে দিই, তো ওইগুলো আমরা সেলাই করার পরে কাট করে নিই। তো দেখো আমাদের এক্সট্রা দেখতে পাচ্ছ কোণের দিকে একটু সামান্য কাপড় কিন্তু বেশি হয়েছিল সামনের পার্টটায়, সেটাই কিন্তু কাট করে নিলাম। এবার এটা যদি মিডল থেকে না করতাম তাহলে গিয়ে ছোট বড় চলে আসতো কিন্তু আমাদের সামনে এবং পিছনের পার্টটা যখন সমান করে ভাঁজ করতাম তখন। তো তোমরা এভাবে করবে, আমি এত ডিটেলসে দেখাচ্ছি। আমি জানি না কেউ দেখায় কি না, তোমরা সবসময় বলো দিদিভাই তোমার মতো কেউ দেখায় না, তো আমি চেষ্টা করি তোমাদের একদম ফিনিশিংয়ের সঙ্গে যাতে করতে পারো। এবার দেখো আমাদের সেলাইটা হয়ে যাওয়ার পরে একটা 3 ইঞ্চি চওড়া পটি কেটে নিয়েছি লম্বা করে। এবার ওটাকে ডবল ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে দেখো এক সাইড থেকে আমরা এখানে পটিটা লাগাবো। তো প্রথমে দেখো এইভাবে ভাঁজ করে নিলাম পটিটাকে, তারপরে এর ওপর থেকে হাফ ইঞ্চি ধরে যেমন আমরা পটি লাগাই ঠিক সেরকমভাবে সেলাই করে নেব। তোমরা নিচেও চাইলে পাইপিং লাগাতে পারো, তো আমি পাইপিংটা খুবই কম ইউজ করি। জানি না কেন পাইপিংটা আমার খুব একটা ভালো লাগে না, তবে সবের ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে পাইপিংও ভালো লাগে। তো এখানে দেখো আমি উল্টো করে নিলাম, তারপরে একটা উপর থেকে চাপ সেলাইও দিয়ে নিলাম। এবার এটাকে একদম পুরো উল্টে নিতে হবে, তারপরে এবার ফিটিংসটা দিয়ে নিতে হবে। ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে, যেটা তোমরা প্রথমেই দেখতে পেলে। আর যেহেতু কাস্টমারের ব্লাউজ সবাই পরে সামনে আসতেও চায় না, আর আমার তো হবে না, দেখতে পেলে আমাদের ওটা কত সুন্দরভাবে ফিনিশিং এসেছে, একদম পারফেক্ট, কোনো জায়গায় কিন্তু ছোট বড় আসবে না। তোমরা অবশ্যই এরকমভাবে করবে। তো এটাকেও দেখো মিডিল বরাবর এরকম ভাঁজ করে নেবে, ভাঁজ করে নিয়ে একটা পিন আটকে নেবে, তারপরে এটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে এবার আমাদের ফিটিংসটা দিতে হবে। চলো ফিটিংস দেওয়াটাও দেখে নাও কীভাবে ফিটিংস দেবে। তো দেখো এবার আমরা ফিটিংসটা দেব। তো এভাবে ভাঁজটা করে নিয়েছি। এবার আমাদের যে কোমরের যে মাপটা আছে সেটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি, তো হাফ করলে হয় 16 ইঞ্চি। এবার 16টাকে দেখো এক সাইড থেকে নিয়ে নিলাম, এক্সট্রা আমার 3 ইঞ্চি থাকছে, তো 3 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এক সাইডে দেবো আর অপর সাইডে 1.5 ইঞ্চি দেবো। এইভাবে আমি ফিটিংস দিই। তো তোমরা কে কীরকমভাবে ফিটিংস দাও অবশ্যই জানাবে, আর কোনভাবে ফিটিংস দিলে বেশি ভালো হয়। আমার তো এইভাবেই ভালো হয়ে যায়, তোমাদের কোনভাবে হয় সেটা অবশ্যই জানাবে। এটাও দেখো আমাদের ছিল 38 ইঞ্চি, এবার 38 মানে হচ্ছে 19 ইঞ্চি, 19 থেকে যতটা এক্সট্রা থাকবে সেটাকে দুই সাইডে হাফ করে নেবে। এবার মোহরি হচ্ছে আমাদের 10 ইঞ্চি, তো এখানে 5 ইঞ্চি নিলাম, তারপরে এটার সাথে সেট করে নিলাম দেখো লাইনটার সাথে। এইভাবে করে নিয়ে এর ওপর থেকে সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের ফিটিংস দেওয়া হয়ে যাবে। এই হচ্ছে ব্লাউজের ফিটিংস দেওয়া। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এত ভালো করে ভিডিও দিই বা ভিডিও করার ইচ্ছেটাই শুধুমাত্র তোমাদের কমেন্ট এবং তোমরা কতটা শেয়ার করছো, ভিডিওগুলো দেখছো কিনা, এটার উপরেই কিন্তু নির্ভর করে কি আমাদের ভিডিও করতে এত ফিনিশিংয়ের সঙ্গে এত ছোট ছোট পয়েন্টগুলো ধরিয়ে দেওয়ার পিছনেও কিন্তু সবার দেখো কিছু না কিছু তো ইচ্ছে থাকেই, বা বিনিময়ে কিছু চাই। তো বিনিময়ে এইটুকুই বলবো কি তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা দেখো। আর তো চলো আজকে এইটুকুই থাকছে, আবারও কোনো সময় আসছি।